সেটা বেশ কিছু দর্শকের প্রশ্ন, কিছু সাকিবিয়ানদেরও প্রশ্ন, যে দ্বিধার যে টিজারটা তোমরা ড্রপ করলে সেটা এসকে ফিল্মস থেকে এলো না কেন? এটা আমার সাকিব ভাইয়ের সাথেও কথা হয়েছে। সাকিব বলছে না, আরেকটা জিনিস ব্যাপার হচ্ছে যে অনেকে প্রশ্ন করছেন প্রীতম হাসানকে আমি কেন দিয়েছি। আমি যেমন প্রথম ফিল্মটা প্রোডাকশনে আসি, আমার প্রীতমের সাথে যখন কথা হয়, এই যে 17-18 দিন রিলিজের বাকি, তোমরা প্রমোশনাল প্ল্যানিংটা কিভাবে সাজাচ্ছ, আর কি কি কন্টেন্ট আসতে পারে, কিভাবে প্ল্যানিং? আমাদের পুরো সিনেমাটা এটা একটা অনেক কিছু একটা জল্পনা কল্পনা হয়ে গেছে দর্শকদের মধ্যে। আসিফ আকবরের কি গান আদৌ আছে? যদি থাকে তাহলে কোন গান? সেটা কি বাইরে শুট হবে? কেন হবে? তাহলে কি সিনেমার গানের শুটিং বাকি? লটস অফ কোয়েশ্চেন্স। তো দিদির কাছে জানতে চাইবো আজকে, বিষয়টা একটু ক্লিয়ার করে দাও। আমাদের আসলে সিনেমার বাজেট অনেক বেড়ে গেছে। আমি একবারও বলিনি যে হ্যাঁ সিনেমা বন্ধ করে দাও, করতে পারছি না। আমরা ঠিকঠাক মতো করলাম। যতই আমাদের বাধা থাকুক না কেন, আমাদের দুজনের একটা ছিল যে না, করতে হবে, করবো যেমনই হোক। এবার সাকিব ভাই ওয়াজ ভেরি মাচ কনফিডেন্ট কি এটা পসিবল। আর আমার সাথে যখন সাকিব ভাইয়ের কথা হয়, তখন সাকিব ভাইয়ের একটাই ছিল যে আমাদের পশ্চিমবাংলার কথা বললে আমরা এই কালের মহানায়ক যাকে বলি প্রসেনজিৎ চ্যাটার্জি, বুম্বাদা, তো আমাদের সকলের ভীষণ রেসপেক্টেড উনি গোটা ইন্ডাস্ট্রির। আর আমাদের পশ্চিমবাংলায় এ যাবৎকালে কমার্শিয়াল ফিল্মের দিক থেকে সবচাইতে সাকসেসফুল দ্য বক্স অফিস কিং দেব। তুমি খাদান দেখেছো কিনা জানি না, বিশাল ব্যবসা করলো। তো রিয়েল এনার্জি প্রোডাকশন কখনো এরকম আমরা দেখতে পাবো বুম্বাদার সঙ্গে মেগাস্টার শাকিব খান, যেহেতু বলছো যে বাংলাকে তুমি এক করবে বা তুমি বাংলা নিয়ে ভাবছো, মেগাস্টার শাকিব খান বুম্বাদা বা মেগাস্টার শাকিব খান দেবদা, এই কোলাবোরেশন কখনো সম্ভব? তোমার কি মনে হয়? পৃথিবীতে অসম্ভব বলে কিছুই নেই। আর আমি রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসের তরফ থেকে উইথ মেগাস্টার শাকিব খান এই বছরে কি দর্শক আর কোন সিনেমা পাবে? ইনশাআল্লাহ পাচ্ছে, এর চাইতে বড় পাচ্ছে ইনশাআল্লাহ। আমি তো পুরো গেছি। হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী। আজকে ভীষণ সৌভাগ্যবশত বরবাদ সিনেমার অন্যতম প্রযোজক শাহারিন আক্তার দিদিকে দ্বিতীয়বারের জন্য পেয়েছি, রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসের অন্যতম একজন কর্ণধার। এবং এখন আমাদের সবার মধ্যে বরবাদ নিয়ে এতটা এক্সাইটমেন্ট, মানে মুক্তি তো ধরুন এগিয়ে আসছে, আর 16-17 দিন মতন বাকি আছে। এই সময় এখন প্রডিউসারের অবস্থা কি, তার কিরকম কাটছে প্রত্যেকটা দিন, কি এখন বরবাদের অবস্থা, এই ভিডিওতে বা এই ইন্টারভিউ সেশনটা বা এই পডকাস্টটাতে সমস্ত বিষয় নিয়ে কথা থাকবে। আমি অশেষ ধন্যবাদ জানাতে চাই দিদিকে, যে এত ব্যস্ততার মধ্যেও দিদি আমাদেরকে তুমি সময় দিয়েছো। আমি প্রথমেই জানতে চাইবো, বলো যে তোমার দিন কাটছে কিভাবে এখন এই সময়টাতে? টেনশন হচ্ছে খুব? টেনশন বলতে কি, যে নার্ভাসনেস তো কাজ করবে, যেহেতু আমার ফিল্মটা রিলিজ হতে যাচ্ছে কিছুদিনের মধ্যে, তো অনেক কাজ থাকে রিলিজের আগে, তো সবকিছু মিলিয়ে একটু নার্ভাসনেস আছে, একটু এক্সাইটমেন্ট কাজ করছে, সবকিছু নিয়েই একটু টেনশন ফিল করছি আর কি। বাকিটা উপরওয়ালার করছি। ধরো মুক্তি তো আর 16-17 দিন মতন বাকি আছে, 17 দিনে। এখন এক্স্যাক্টলি বরবাদের পোস্ট প্রোডাকশন কি পর্যায়ে আছে? আমাদের পোস্ট প্রোডাকশনে মোটামুটি সব কাজে শেষ হয়ে গেছে। যেটা হয় না যে সবকিছুর পরে আমরা ভাবছি আরেকটু দেখি, যদি একটু বেটার কিছু করা যায়, কোথাও কিছু কম পড়লো না তো। কারণ পুরো সিনেমাটাই তো তোমরা জানো, প্রথম থেকে আমরা আমাদের ম্যাক্সিমামটা দেওয়ার চেষ্টা করছি। তো এখানেও ঠিক তাই, পোস্ট প্রোডাকশনের কাজ শেষ হওয়ার পরেও ভাবছি যদি আরো কিছু থাকে, যদি কোনো কিছু চোখে পড়ে একটু দেখে নিই, আরেকবার একটু দেখে নিই। তার জন্যই আমার সব এখন এখানে তুমি আমাকে। একদমই তাই। দিদি আপাতত কলকাতায় আছেন। দিদি নেক্সট কোয়েশ্চেনটা রাখতে চাই, আমরা টিজার দেখলাম, আমরা রোমান্টিক সং দেখলাম। আমি সত্যি বলছি, কোনো বাংলা সিনেমার রোমান্টিক সং এ অডিও ইউজ করা হয়, এটা অনেক রেয়ার। এটা সিরিয়াসলি টিজারে রোলস রয়েস, ফার্স্ট লুক মোশন পোস্টারে রোলস রয়েস, ল্যাম্বরগিনি থেকে শুরু করে হেলিকপ্টার পর্যন্ত দেখতে পাচ্ছি একটা বাংলা সিনেমায়। তো এই গ্র্যান্ডারটা আমরা লক্ষ্য করতে পারছি, এবং দর্শক আপনাদের কাছেও ক্লিয়ার। আমি এটাও জানি যে এক্স্যাক্ট বাজেট সম্পর্কে প্রডিউসার কখনো জানাতে চান না, কিন্তু আমরা সবাই এটাও আইডিয়া করছি যে বরবাদের বাজেট 15 crore। দিদির কাছে এটাই জানতে চাইবো, যদি দিদি বলেন 15 crore-এর ওপরে নাকি 15 crore-এর নিচে বাজেট?
প্রথমে তো তুমি বললে এত গ্র্যান্ডার দেখে, হ্যাঁ তো তোমার তো নিশ্চয়ই কিছুটা হলো ধারণা আছে। আর নিচে তো হবেই না, অনেকখানি উপরে। 15 কোটির অনেক বেশি ওপরে। এরপরে আর কেউ কোয়েশ্চেন তুলবেন না বরবাদের বাজেট নিয়ে, প্লিজ। মানে প্লিজ সিরিয়াসলি বাজেট বারবার যখন এই বাজেটটার কথা হয় না, তখন এত টাকা, সিরিয়াসলি। এবং এটার জন্য তোমাদেরকে স্যালিউট। প্রথম প্রযোজনায় এসে যে এত বড় বাজেটের একটা ফিল্মে তোমরা অর্থ বিনিয়োগ করেছো। আচ্ছা একটা জিনিস বলো দিদি, কি ফার্স্ট এই ফিল্ডে এসেই এত কোটি টাকা বিনিয়োগ করে দিলে, কোথাও গিয়ে টেনশন কাজ করেনি একটা? আচ্ছা আমি তোমাকে একটা জিনিস বলি, যখন একটা ফ্যামিলিতে প্রথম একটা বাচ্চা হয়, তো ওই বাচ্চাটা হলে সবার ওই বাচ্চাটার প্রতি একটা ডিফারেন্ট একটা ফিলিং থাকে, বেস্টটা দেওয়ার চেষ্টা করে। সবচেয়ে গরিব মা বাবাও চেষ্টা করে যে আমার এই বাচ্চাটার জন্য বেস্ট একটা জিনিস কিনি, একদম রাইট। সেটার জন্য যদি আমাকে একটু বেশিও খরচ করতে, আমি একবার একটু কম খাবো, সমস্যা নেই, আমি এটা করব। তো এটা না আমার কাছে আমার নিজের বেবির মতো, আমার ফার্স্ট বেবি, মানে এই ইন্ডাস্ট্রিতে আমার ফার্স্ট বেবি। আমার যেহেতু এটা আমার একটা নতুন বিজনেস পিক, তো আমার কাছে মনে হচ্ছে আমি যেটাই করব আমার ফার্স্টটা ভালো হতে হবে। অবশ্যই পরেগুলো ভালো হবে, এর চাইতে বেটার হবে, বাট কোনো কিছুতে যেন কম না থাকে। আমার সাধ্যের ভিতরে যতটুকু সম্ভব আমি চেষ্টা করেছি যে যতটুকু পারি, একটু বেশি গেছে যাক না, বাট জিনিসটা তো ভালো হবে। জিনিসটা আমি আমি করছি তো আমার নিজের লোকদের জন্য, আমি করছি দর্শকদের জন্য। যদি ওনাদেরকে আমি একটা ভালো জিনিস দেখাতেই না পারি, যদি সিনেমা হলে গিয়ে যদি ওনাদেরকে ওনারা যদি মনে করে যে একটা ভালো জিনিস দেখলাম না, পয়সা খরচ করে আসলাম এখানে দেখার জন্য, আর কি দেখলাম, আমি ফিলিংটাই না আমাদেরকে দিতে চাই যে মানে সবাই আসবে দেখবে আর বলবে যে না বেস্ট হয়েছে, বেস্টটার জন্যই আমি করেছি। আমি আজকে এখানে আজিম হারুন ভাইয়াকে খুব মিস করছি। ভাইয়া কতটা এক্সাইটেড? ওই সুপার এক্সাইটেড, নিজে বসে সবকিছু করছে, বিজিএম ডিরেক্টরের সাথে বসে উনি দেখছে, উনি বাকি সব সময় আমাকে ফোন করে জিজ্ঞেস করছে ঠিক হলো তো, ঠিক আছে দমদম লাগছে তো, আর কিছু করছো কি হবে, মানে ইজ ডিফারেন্টলি ওনার এক্সাইটমেন্ট লেভেলটা ডিফারেন্ট। কারণ ওনার জন্য তো মানে এটা একটা, উনি যেহেতু ফরেনার তোমরা সবাই জানো, বাট এই ইন্ডাস্ট্রিতে এসে ওনার কাছে কাজ করাটা মানে অবশ্যই একটু এক্সাইটমেন্ট তো আছে, ওনার মধ্যে কিছুটা নার্ভাসনেস নিশ্চয়ই আছে, বাট এটা তো ওনার প্রথম বিজনেস না, তো স্কোর বিজনেস ইজ ডিফারেন্ট। তারপরে উনি মানে নতুন কিছু করতে গিয়ে একটু এক্সাইটমেন্টে ভালো এক্সাইটমেন্টে দেখাচ্ছে, একটা ডিফারেন্ট রকমের এক্সপিরিয়েন্স হচ্ছে, খুবই একদমই ডিফারেন্ট রকমের এক্সপিরিয়েন্স। তো ওই এক্সপিরিয়েন্স আসলে আমরা কি করে শেয়ার করবো বুঝতে পারছি না, মানে এটা আসলে না একটা ফিলিং যেটা বোঝানো মুশকিল। একদম তাই। হ্যাঁ, আর অনেক কিছু শিখেছি করতে এসে, ভালো মন্দ সবকিছু মিলিয়ে। সো সেক্ষেত্রে আমি বলবো যে ভালোটাই বেশি, মন্দটা তো থাকেই, ভালো না থাকলে তো ভালোটা আমরা বুঝবো না। একদমই তাই, কতটা তো বুঝতে হবে যে আমাদের জন্য যেটা ভালো পেয়েছি সেটা ভালো। একদমই তাই। দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আমরা অফিসিয়াল টিজারে স্টার্টিং এ যে আমরা মিউজিকটা পেয়েছি না, একটু ডিফারেন্ট। আমার কাছে এটা খবর এসেছে যে প্ল্যানিংটা আজিম হারুন ভাইয়ার, এটা নিয়ে তুমি একটু বলো। না আসলে হ্যাঁ, ব্যাপারটা এমন যে যখন আমরা টিজারে বিজিএমটা যখন আমরা করি, তখন হৃদয় আর আজিম সাথেই ছিল, তো অনেক কিছু চেষ্টা করছিল, ভাল লাগছিল না, ক্লিক করছিল না। আর হৃদয়ের অন্যরকম কিছু মিউজিক ভাল লাগছিল, হৃদয় মানে ভাবছিল যে কি করা যায়, তো হঠাৎ করে একটা মিউজিক আজিমের ভালো লেগে গেল, এবং সেখান থেকে বললো যে এটা বেস মিউজিক হতে পারে, তারপর থেকে শুরু করা কি হয়। তো ওখান থেকে হৃদয় যেটা বললো যে হ্যাঁ ভাইয়া আমার মনে হয়, তারপর হৃদয়ের যে ইনপুট গুলো না থাকলে কিন্তু ওই বেস মিউজিকটাও অতটা ভালো করতে পারে। ফ্যান্টাস্টিক কিছু ছিল, আইডিয়াস ছিল, যে আইডিয়া গুলো বিজিএম এ যখন আমরা বসেছি তো ইট হেল্প আ লট। আর বাকিটা তো তোমরা টিজারে দেখেছি। একদম। প্রযোজনায় এসে কি কি শিখলে, কি কি এক্সপিরিয়েন্স আরো যেগুলো তোমাকে ভবিষ্যতে এগিয়ে নিয়ে যেতে অনেক সাহায্য করবে? কাজ শিখেছি। বলো একটু, এগুলো তো আমাদের অজানাই থেকে যায়। ক্রিয়েটিভ দিকটা দেখেছি অনেকখানি, আর বলবো যে সাথে থেকে কিছু যেগুলো আমি আগে জানতাম না, বুঝতাম না, শর্ট কি করে নিতে হয়, কোন ফ্রেম, লেন্স কত, এগুলো তো একটা শেখা একদম। তো এখন দেখলে কিছুটা বলতে পারছে এটা এই লেন্সে নেয়া, এটা ফ্রেম এত, তো আগে তো ওটা জানা ছিল না। তো এটা আমার কাছে মনে হয় যে একটা মানে প্রত্যেকটা জায়গায়
মানে আমার স্পট বয়ের কাছ থেকে শুরু করে আমি সবকিছু মনে হয়েছে যে আমি দেখে দেখে অনেক কিছু শিখেছি। একদম। আর কি কি বাধা পেলে? বাধার বাধা আসলে আমি বলবো ইন্ডাস্ট্রিতে কাজ করতে আসলে তো অনেক কিছুই থাকে। যেহেতু আমি একটা নতুন মানুষ, অনেকে বাধা ঠিক বলবো না, যে সবার থাকে না যে আসলে কি উনি করতে পারবে কি করতে পারবে না, মানে অনিশ্চয়তা থাকে। নতুন ডিরেক্টর কাজ করছে, আর প্রোডাকশন হাউসটা নতুন, সবকিছু মিলিয়ে মানে সবার মধ্যে একটা মানে আহ, আমাদের উপর যে আমি বলবো না যে বিশ্বাস বা সেটা না, মানে একটু থাকেই যে আসলে কি পারবে, এই কোয়েশ্চেনটা না আসলে সবচেয়ে বড় বাধা। একদম এই কোয়েশ্চেনটাই সবচেয়ে বড় বাধা, যে আসলে কি ওনারা পারবে, আসলে কি ঠিকঠাক মতো হবে। কারণ আমরা সিনেমাটা শুটিং শুরু করার আগে থেকেই এত বেশি নেগেটিভ আমরা পাচ্ছিলাম। ও নাটকের ডিরেক্টর কি বানাবে, আরে নতুন প্রোডাকশন হাউস, উনি তো দেশেই থাকে না, উনি দেশের ব্যাপারে কি জানবে। তো এগুলো শুনলে তখন মনে হচ্ছিল যে না আসলে কি আমরা ঠিক কাজটা করছি কিনা। আবার আমার ডিরেক্টরের উপর পুরোই ভরসা ছিল। আর আমি তো বারবারই বলেছি যে ওর সাথে আমার যেভাবে করে কাজটা শুরু হয়, তো ওখান থেকে আমার ওর কাজের উপর ওর ভিশন, ওর ওর যে ডিরেকশন, সবকিছু মিলিয়ে ওর উপর আমার ভরসা ছিল বলে কিন্তু আমি কাজটা করেছি। সিনেমার বাজেট অনেক বেড়ে গেছে, আমি একবারও বলিনি যে হ্যাঁ সিনেমা বন্ধ করে দাও, করতে পারছি না। আমরা ঠিকঠাক মতো করলাম। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আমাদের তো একটু লাগেই যে আসলে কি আমরা পারবো কিনা, বাট আমার ডিরেক্টরের উপর যে আমার কনফিডেন্স ছিল যে না আসলে করতে পারো, ভিশনটার উপর আমার কনফিডেন্স ছিল, মেকিংটার উপরে ছিল। আর ছোটখাটো কিছু তো আমাদের থাকেই যে আমাদের শর্টকামিংসও থাকবে, সবারই থাকবে। আমার ডিরেক্টর যদি এটা প্রথম সিনেমা, যত ভালোই হোক, এর পরের সিনেমাটা করতে গেলে আরেকটু বেটার করবে, তারপরে বলে আরেকটু বেটার করবে। তো এটা পর সিনেমাতে হয়তো বা কিছুটা শর্টকামিংস ছিল, যেটা আমরা চেষ্টা করেছি যে ওটা যেন কোনোভাবেই পুরো সিনেমাটাতে যেন এফেক্ট না হয়। বাট হি হ্যাড ওয়ান্ডারফুল মিশন, যা শাকিব ভাই নিজেও বলেছেন যে স্টোরিটার উপর কিভাবে ও ভিজুয়ালাইজ করছে সবকিছুর উপর। তো ওই কনফিডেন্স থেকে আমরা কাজটা শুরু করেছি। যতই আমাদের বাধা থাকুক না কেন, আমাদের দুজনের একটা ছিল যে না করতে হবে, করবো, যেমনই হোক চেষ্টা করবো বেটারটা দেওয়ার জন্য, তারপর বেস্ট দেওয়ার জন্য, তারপর যেটা হয় সেটা আল্লাহ ভরসা। ধরো যখন তুমি প্রচুর নেগেটিভিটি পাচ্ছ, সেই সময়টাতে শাকিব ভাইয়াকে অ্যাপ্রোচ করা হলো এই সিনেমাটার জন্য, ইন কেস উনি না করে দিতেন, এই মানসিক জোরটা তোমার থাকতো? তুমি যে মানসিক জোরটা নিয়ে এগোলে। উনি তো আসলে হ্যাঁ বলার পরেই তো সবকিছু হয়েছে। আচ্ছা, শুধু যে আমাকে নিয়ে মানুষ বলেছে যে নতুন প্রোডাকশন হাউস বা নতুন ডিরেক্টর, তা কিন্তু না। শাকিব ভাই কেন, শাকিব ভাই এত বড় মেগাস্টার, উনি কি করে এত মানে নতুন একজন ডিরেক্টরের সাথে কাজ করে যাচ্ছেন, প্রোডাকশন হাউসের বড় নামগন্ধ নেই, নতুন একটা প্রোডাকশন হাউস কি করে ওনাদের সাথে কাজ করতে যাচ্ছেন, উনি কি করে এটা করতে পারে, উনি কি ওনার ক্যারিয়ারটা নিয়ে ভাবছেন না, এই ধরনের কথা হয়েছে। বাট শাকিব ভাই ওয়াজ ভেরি মাচ কনফিডেন্ট কি এটা পসিবল। আর আমার সাথে যখন শাকিব ভাইয়ের কথা হয়, তখন শাকিব ভাইয়ের একটাই ছিল যে গল্প ভালো, ও বানাবে ভালো, ও মানে গল্পটা খুব ও ভালোভাবে দেখছে, যদি এটা বানাতে পারে এটা ফাটিয়ে দিবে। তো ওই শাকিব ভাইয়ের কনফিডেন্স আসলে, কারণ সিনেমাটা তো উনি এগিয়ে নিয়ে যাবে, তো ওনার কনফিডেন্সটা আমাকে অনেকখানি কনফিডেন্স থেকেই আমি কাজটা করতে পেরেছি। হৃদয় ভাইয়াকে নিয়ে কথা হচ্ছিল, তো আমাদের এর আগে দেখা হয়েছিল বম্বেতে, তখন সিনেমাটা সবে তৈরি হচ্ছে, আর এখন তুমি বললে ছবিটা পুরো কমপ্লিট। তুমি এটাও বললে যে হৃদয় ভাইয়ার প্রতি ট্রাস্টটা নিয়ে তুমি এগিয়েছিলে, তো যে ট্রাস্টটা নিয়ে তুমি এগিয়েছিলে, এখন ছবিটা কমপ্লিট হওয়ার পরে হৃদয় ভাইয়ার কাজের প্রতি তুমি অ্যাজ আ প্রডিউসার সেই ট্রাস্টটা এখনো পর্যন্ত রাখতে পারছো? মানে হৃদয় ভাইয়ার কাজ দেখে তোমার কি মনে হচ্ছে? আমার কি মনে হচ্ছে, দেখো আই কুড বি বায়াস, আমার ফ্যামিলি মেম্বার, তো সেটা থেকে হতে পারে ও যদি একটু খারাপ কাজও করে, আমার মনেই হতে পারে যে না ও অনেক ভালো কাজ করছে। বাট আমি আসলে না, আমি আমার দিক থেকে বলবো না যে আমি এখন কি ট্রাস্ট আছে কিনা, এখন পুরো জিনিসটাই না অডিয়েন্সের উপরে। এই যে তুমি বলছো টিজারটা ভালো হয়েছে, গানটা ভালো হয়েছে, আর গানটা অডিওটা ছাড়া ভিডিওটা যদি তুমি দেখো, অডিও ডেফিনেটলি ইটস ওয়ান্ডারফুল, বাট ভিডিওটার সাথে যখন যায় তো গানটা আরো বেশি কানেক্ট করে না। একদম ভিডিওটা তো আমি বানাইনি, ভিডিওটা ডিরেকশনটা তো আমার ডিরেক্টর দিয়েছে। তো সেই দিক থেকে আমি বলবো যে সবকিছু মিলে ও যেভাবে চিন্তা করেছে, ও ওই ভিজুয়াল থেকেই তো গানটা হয়েছে, ওই ভিজুয়াল থেকে তো আমাদের টিজারটা হয়েছে, পুরো সিনেমাটাই তো হয়েছে ওর ভিজুয়াল থেকে, তো ওই ভিশন থেকে হয়েছে। তো সেই বিষয়ে আমি এখন যেহেতু আমি আউটপুট গুলো পাচ্ছি, আমি সবার রেসপন্স দেখছি, সেই হিসেবে আমার ট্রাস্ট আসলে কোথাও ব্রেক হওয়ার কথা না, আমার বেটার হওয়ার কথা।
আর যেটা আমার আর আমার ভাইয়ের মধ্যে সেটা তো আমি বাসাই করি। এবার যে কোয়েশ্চেনটা সেটা বেশ কিছু দর্শকের প্রশ্ন, কিছু সাকিবিয়ানদেরও প্রশ্ন, যে দ্বিধার যে টিজারটা তোমরা ড্রপ করলে সেটা এসকে ফিল্মস থেকে এলো না কেন? এটা নিয়ে বেশ কিছু কন্টেন্ট ক্রিয়েটর ভিডিও তৈরি করেছে, কিছু কোয়েশ্চেন্স উঠেছে। তো যখন তোমাকে পেলামই সামনে, ইনফ্যাক্ট গানও আজ রিলিজ হয়ে গেছে, আজকে দোলের দিন, তো এটা নিয়ে তুমি অ্যাজ এ প্রডিউসার বলো যে কেন এসকে ফিল্মস থেকে এলো না, কেন শুধু রিয়েল এনার্জি প্রোডাকশন থেকে? আচ্ছা, আমরা রিয়েল এনার্জি প্রোডাকশনের একটা ইউটিউব চ্যানেল আছে, আমাদের চ্যানেলটা নতুন, একদমই নতুন, প্রোডাকশন হাউসটাও নতুন। তো আমরা স্বভাবতই চেষ্টা করবো যে যেহেতু আমরা একদমই নতুন, আমাদের এটা প্রথম কাজ, অনেক বড় কাজ, আমরা চেষ্টা করবো আমরা তো ছোট ছোট কাজ দিয়ে না, বড় কাজগুলো দিয়ে যেন আমাদের আমাদের টোটাল সাবস্ক্রাইবার হোক বা আমাদের ভিউয়ার্স বাড়ানো হোক, সবকিছু আমাদের কাজটা দিয়ে আমরা করবো একদম। তো এখন তুমি যে কোয়েশ্চেনটা আমাকে করলে, আমি তোমাকে একটা কোয়েশ্চেন করি, আজকে যদি রিয়েল এনার্জি প্রোডাকশন এই গানের রাইটস গুলো অন্য একটা কোম্পানিকে দিয়ে দিত, রাইট, ডিস্ট্রিবিউশন যদি অন্য কাউকে দিয়ে দিত, রাইটস গুলো দিয়ে দিত, রাইটস যদি আমি বিক্রি করে দিতাম, তোমরা কি কোয়েশ্চেনটা করতে পারতে যে এসকে ফিল্মসকে কেন দিল না? না, কারেক্ট? তো গানের রাইটস গুলো যদি একটা কোম্পানি থাকে, একটা প্রোডাকশন হাউস যদি তার নিজের চ্যানেলে দিতে চায়, এবং সেই ক্ষেত্রে যদি উনি চায় যে আমারটা আমার চ্যানেল থেকেই যাক, আমারটা আমার চ্যানেল থেকে ডিস্ট্রিবিউট হোক, তাহলে সেই ক্ষেত্রে আমি বুঝতে পারছি না যে এটাতে কেন সবার এত প্রবলেম থাকতে পারে বা এত কোয়েশ্চেন কেন। কারণ আমি তো সভাপতি, এটা আমার সাকিব ভাইয়ের সাথেও কথা হয়েছে, সাকিব বলছে না আপনি আপনার চ্যানেলকে দেন। সাকিব ভাই আমাকে সেদিনও বলেছে, গতকাল আমার সাথে কথা হয়েছে, গতকাল সাকিব ভাই বলে যে আপনার প্রমোশন করার যা করে আপনাকে সবসময় মাথায় রাখতে হবে যে আমি সাকিব খান, আপনি আমাকে নিয়ে কাজ করেছেন, ওয়ান্ডারফুল ফিল্ম বানিয়েছেন, এটা ঠিক আছে, এটা ভেরি গুড, বাট আপনার তো প্রোডাকশন হাউসটা নতুন, একজন ভাবতে হবে যেখানে আমাকে আমার মেগাস্টার সাপোর্ট করছে, সে উনি নিজেই বলছেন যে হ্যাঁ আপনি আপনার মতো করে করুন, কোনো সমস্যা নেই। আর এসকে ফিল্মস ইজ এ এস্টাবলিশ প্রোডাকশন হাউস, তো ওনাকে তো নতুন করে চেনানোর কিছু নেই, হ্যাঁ আমরা সবাই চিনি। আর সাকিব খানের পেজ থেকে একটা কিছু যাওয়া মানেই হচ্ছে এটা বিশাল একটা কিছু। আমি সাকিব ভাইকে নিয়ে কাজ করছি বা সামনেও করব, যেটা নিয়ে এখন অনেক কথা হচ্ছে। তো এখানে তো আমার মনে হয় যে আমাদের পজিশনটা একটু স্ট্রং করা উচিত, রাইট? আর আমরা যেহেতু আমাদের চ্যানেলটা দাঁড় করাতে চাচ্ছি, আমার মনে হয় সবারই উচিত, যত সাকিবিয়ান হোক আছে, নর্মাল দর্শক যারা আছেন, সবার প্রতি আমার অনুরোধ থাকবে যে আপনারা জিনিসটাকে অন্যভাবে নেবেন না। কারণ এসকে ফিল্মসে আমি দিচ্ছি না বা আমি দিচ্ছি, সেটা পুরো ব্যাপারটা পুরোটাই প্রোডাকশন হাউসের একটা ডিসিশন একদম। আর আরেকটা জিনিস ব্যাপার হচ্ছে যে অনেকে প্রশ্ন করছেন প্রীতম হাসানকে আমি কেন দিয়েছি। আমি যখন প্রথম ফিল্মটা প্রোডাকশনে আসি, আমার প্রীতমের সাথে যখন কথা হয়, আমাদের মধ্যে একটা মিউচুয়াল একটা এমওইউ সাইন হয়েছে। তো আমরা দুজন, মানে প্রীতম হাসানের পেজটাও পুরনো হলেও প্রীতম হাসান আমাকে সাপোর্ট করছে যে আপু ঠিক আছে, আমরা দুজনের পেজ থেকে দিই, তো আপনি আমার সাপোর্টটাও পাবেন, আপনারটাও দাঁড়িয়ে যাবে। তো ওটা আমাদের একটা আলাদা একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল। আর এটা ওর কাছে, ওর সবসময় বলে আপু সবসময় আমি গান বানাই, আর গানগুলো আমাকে দিয়ে দিতে হয়, তো প্রত্যেকটা গান আমার জন্য একটা বাচ্চা, আমার একটা করে বেবি। হ্যাঁ, তো যেমন আপনার সিনেমাটা বেবি। তো আমি ওর ফিলিংসটা বুঝতে পেরেছিলাম, তো আমি বললাম যে ঠিক আছে, তাহলে আমরা একসাথে কাজ করি তাহলে। আর হি ইজ এ ওয়ান্ডারফুল পার্সন, মানে ওর সাথে আমার আন্ডারস্ট্যান্ডিংটা ডিফারেন্ট ছিল বলে আমি বলেছি যে ঠিক আছে, তাহলে আমরা একসাথে আমাদের চ্যানেল থেকে দিই, তোমারটাও হোক আমারটাও হোক। কারণ তখন আমরা সিনেমার স্কেলটা জানি বড়, বাট সিনেমাটা আসলে কি দাঁড়াবে তখন কিন্তু আমরা কেউ জানতাম না। তো আর এখন আমার দাঁড়িয়ে গেছে বলে আমি প্রীতম করবো না, প্রীতম তুমি চলে যাও, তোমার এখান থেকে আমি দিব না, আমি শুধু আমার, সেটা আমি কখনোই করবো না, কারণ আমার তো ওর সাথে একটা অলরেডি কথা হয়ে গেছে, আমি তো এটা বরখেলাপ করতে পারি না। আর সাকিব ভাই এসকে ফিল্মস, তো এটা তো আমাকে তো এটা কিছু বলারই নেই, কারণ ওনার তো রিচ অনেক বেশি। আলটিমেটলি তো শেষ পর্যন্ত তো আমাকে রিয়েল এনার্জি দাঁড়া করাতে, একদমই তাই তো আমাদের তো সাথে সাথে একসাথে কাজ করতে হবে। এসকে ফিল্মস আগে গিয়ে আরো কাজ করবে, এসকে ফিল্মস আর রিয়েল এনার্জি পড়ছে মিলে কাজ করবে, তখন আমাদের অনেক কিছুই থাকবে, তো মানুষ তখন একসাথে দেখবে। এখন এই প্রোডাকশনটা তো পুরোটাই রিয়েল এনার্জি প্রোডাকশন, তো এটা ডিসিশন হতেই পারে প্রোডাকশন হাউসে। আর প্রোডাকশন হাউসে আমি বুঝলাম না, জাস্ট বিকজ উই আর নিউ, সবাই আমাদেরকে কোয়েশ্চেন করছে আমরা ওখানে কেন দিচ্ছি না। আমরা চাইলে টিজার থেকে শুরু করে সবকিছু আমাদের কাছে রাখতে পারতাম, বাট আমরা ওপেন করে দিয়েছিলাম সবার জন্য, উন্মুক্ত, সবাই পড়ুক, একটা জায়গায় যাক, সবাই পর্যন্ত পৌঁছাক। এখন পৌঁছে গিয়েছে, এখন আপনাদের দায়িত্ব একটু খুঁজে আসুন না আমাদের কাছে, আমাদেরকে একটু খুঁজে নিন। এখন বরবাদ তো আপনারা সবাই চেনেন,
একটু আমাদের প্রোডাকশন হাউসটাকে একটু দেখে নিন, আমরা কি করতে চাই, আমাদেরকে একটু সাপোর্ট করুন। তো সাপোর্ট যদি করতে না পারেন, আমি রিকোয়েস্ট করবো যে অন্তত খারাপ ভাবে নেবেন না জিনিসটাকে, কারণ আমরা কখনোই খারাপ কিছু চিন্তা করে করিনি। যে আমরা যেটাতে অনেক টাকা কামিয়ে ফেলবো তা কিন্তু না, টাকা কামানোর কোনো ব্যাপারই না। এমনও হতে পারে যে আমরা খুব যত টাকা আমরা খরচ করেছি গানটা শুট করার পিছনে, হয়তো ওটা আমাদের কামাতে কয়েক বছর একদম লেগেই যেতে পারে। তো এটা আমরা জানি না, এটা কিন্তু শুধুমাত্র প্রোডাকশন হাউসটাকে দাঁড় করানোর জন্য করছি, চ্যানেলটাকে দাঁড় করানোর জন্য করেছি, আর কিছুই না। এখানে কোনো পার্সোনাল কোনো এজেন্ডা নেই, বা এমন না যে এসকে টুলসের সাথে আমার কোনো প্রবলেম আছে, এমন কিছুই নেই। আগে আসবে প্রোমো গানগুলো অবশ্যই যেতে পারে, বাট একটা গান একটা ইন্টেলেকচুয়াল প্রপার্টি, একটা সিনেমা। তো সেটা আমি মনে করি যে কারোই এটার এই জিনিসের প্রতি কারোই হস্তক্ষেপ করার কোনো অধিকার, একদম ঠিক। এটা পুরোটাই আমাদের ডিসিশন। আর আমি বলবো এটা আমার চাইতে বেশি আমার হাজবেন্ডের ডিসিশন, যে এটা উনি ভাবেই চাচ্ছিলেন। আর বাকিটা তো আমি বলেইছি, আপনারা যদি সাপোর্ট না করেন, আপনাদের সাপোর্ট ইজ পুরো সিনেমাটা হয়েছে, মানে আপনাদের উপর ভরসা করে সিনেমাটা করেছে আমি, যে আমার অডিয়েন্স আছে। এখন আপনারাই যদি আমাদেরকে কোয়েশ্চেন করেন, আর এই জিনিসগুলোতে কি হয়, মানুষ আসলে মানে এই ধরনের কোয়েশ্চেনে মানুষ হয়ে যায় কি নিজেদের মধ্যে নিজেরা ঝগড়া করছে, সে তো কোনো ঝগড়ার কিছু না। না না, আমিও দেখেছি অনেকবার, আই ওয়াজ লাইক আমাদের এমন তো কিছু নেই যে যেটা নিয়ে সবাই এইভাবে করে মানে বলছে। বাকি আমি অনেকে অনেক কিছু বলতে পারতাম, আমি হয়তো একটা পোস্ট করতে পারতাম, বাট আমি করিনি। ভেবেছি আচ্ছা ঠিক আছে, বলুক না, লোক কুছ তো লোক কহেঙ্গে, কিছু জিনিসকে ইগনোর করাই উচিত। এটাই আমি জাস্ট ইগনোর করেছি। বাট ভালো হলো যে তুমি আজকে কোয়েশ্চেনটা আমাকে করেছো, নাহলে হয়তো এটা মনেই থেকে। হ্যাঁ, অন্তত আমি মানে এতটুকু বলতে পারি, আমার এটার পিছনে কোনো কিছু নেই যে আমি এসকে ফিল্মসে দিব না, দিচ্ছি না, এরকম কিছুই নেই। এসকে ফিল্মসের সাথে আমার আরো কাজ হচ্ছে, কাজ হওয়ার কথা হচ্ছে, আমরা একসাথে কাজ করবো। সেখানে এই ছোট্ট একটা জিনিস, এই প্রথম একটা সিনেমা আমি করছি, এইটুকু তো এসকে ফিল্মস আমাকে এমনিতেই বলবে যে না আপনি করেন। পরবর্তী প্রশ্নটা দিদি, এই যে 17-18 দিন রিলিজের বাকি, তোমরা প্রমোশনাল প্ল্যানিংটা কিভাবে সাজাচ্ছ, আর কি কি কন্টেন্ট আসতে পারে, কিভাবে প্ল্যানিং? আমাদের পুরো সিনেমাটা এটা একটা মানে 2 ঘন্টার উপর একটা সিনেমা, সিনেমাটার তো অনেক কন্টেন্ট, আমাদের অনেকগুলো গান আছে, 4-5টা গান আছে আমাদের দেওয়ার মতো। টিজারটা আসলে একটু বড় ছিল, 1 মিনিট 44 সেকেন্ড, ইউজুয়ালি এত লম্বা টিজার হয় না। তো এখন আমাদের ট্রেলারটাই হয় এই লেন্থে। তো এখন আমাদের একটা ট্রেলার করা আছে, আমরা ট্রেলারটা কি ট্রেলার হিসেবে দিব না, ওটার মধ্যে একটা চলছিল। বাট আমার মনে হয় না যে এখন আমাদের কাছে এত কন্টেন্ট আছে, ট্রেলারের ব্যাপারটা আমরা এখন পর্যন্ত মানে ডিসাইড করতে পারছি না। বাট আমাদের গানগুলো দিতে হবে, আমাদের আরো কিছু কন্টেন্ট, যেমন আমাদের ছোট ছোট কিছু জিনিস আছে, যিশু দাকিনি, আমাদের ক্যারেক্টার রিভিলের ব্যাপারগুলো আছে। তো এই জিনিসগুলো আমরা মানে এখন করতে যাচ্ছি। আচ্ছা, আর আইটেম সং তো আছেই, আইটেম সংটাও আমরা একটা সময় মানে অ্যানাউন্স করব, খুব শীঘ্রই অ্যানাউন্স করব। আমাদের খুব ধামাকাদার কিছু গান আছে যেগুলো আমি যখন আসবে তোমরা নিজেরাই শুনবে, তোমরা নিজেরাই বলবে যে কি করলো এটা, কি গান। মানে সিনেমাতে আমি কিন্তু সেদিন একটা হ্যাঁ আমি দেখেছি ইন্টারভিউটা, হ্যাঁ যে সিনেমাতে এরকম গান সাধারণত আপনারা শোনেননি, এবং সব বাধা গান যেরকম বলে সিনেমার গান, একটু ডিফারেন্ট টাইপের কিছু করার চেষ্টা করেছেন। তো পুরো সিনেমাটা আমি ডিফারেন্ট করার চেষ্টা করেছি, তো সেখানে গানগুলো একটু ডিফারেন্ট, এই রোমান্টিক গানটাও একটু ডিফারেন্ট, খুব ডিফারেন্ট, খুব স্নিগ্ধ, খুব শান্তি একটা ব্যাপার। আমাদের মানে সবকিছু মিলিয়ে আমার কন্টেন্টের কিন্তু কমতি নেই আপু, আগেই বলছি। সো প্রমোশন প্ল্যান তো করছি আমরা, আর প্রত্যেকটা প্রমোশনই তো তোমরা আগে থেকেই জানবে। চোখ রাখো, একদম আমাকে জিজ্ঞাসা না করে রিয়েল এনার্জিতে চোখটা রাখতে হবে। রাইট। তার মানে মোটামুটি রিলিজের আগে তোমরা আরো 2-3টে গান দেবার একটা আশা আছে আমার। ওকে, আর আফটার রিলিজও তোমরা প্রমোশনটা কিছুদিন কন্টিনিউ করবে? আফটার রিলিজ তো একটু প্রমোশন থাকবে, কারণ সিনেমাটা কেমন হলো সবাই তো আর একসাথে দেখতে যাবে না। তো বাকি দর্শকও দেখতে যাবে কি যাবে না ডিসিশনটা ওনাদের থেকেই হবে। তো ওরকম একটা প্রমোশন আমরা দেখবো যে মানে হয়তো বা অনেকেই করবে, আমাদের করতে হবে কি হবে না আমরা এখন আর জানি না, বাট আমার মনে হয় যে এটা অটোমেটিক্যালি হয়ে যাবে। আর যে পরিমাণ শাকিব ভাইয়ের ভক্ত, আমি আরেকটা জিনিস অ্যাড করবো এখানে, যে যখন তুমি এসকে ফিল্মস এর কথা যে বললে কেন দিচ্ছি না, অনেকে যে প্রশ্নটা করেছিল, আমার কথা হচ্ছে যারা সাকিবিয়ান্স, যারা শাকিব খানের ফ্যান, তাদের আসলে এসকে ফিল্মসে আসছে না
এবিসি পেজে আসছে না রিয়েল এনার্জি প্রোডাকশনে আসছে, ইট ডাজন্ট ম্যাটার। এক্স্যাক্টলি। শাকিব খানের একটা গান আসছে কোনো একটা চ্যানেল থেকে, সেই চ্যানেলটা খুঁজে বের করে নিয়ে সাকিবিয়ানরা দেখবে, সেই চ্যানেলটা খুঁজে বের করে নিয়ে অন্যান্য দর্শকরা দেখবে, কারণ এটা শাকিব খানের সিনেমার গান। এক্স্যাক্টলি। তো সেখানে আমি কেন আমাকে একটা স্পেসিফিক চ্যানেলে যেতে হবে? আমার আমার এটাই বলার ছিল যে আমি রিয়েল এনার্জি প্রোডাকশন হোক, আমি কালকে নাম চেঞ্জ করে আরেকটা চ্যানেল বানিয়ে দিব, বাট আমার কথা হচ্ছে যে আমি অন্য একটা চ্যানেল করবে, সেটা সেটা প্রমোশন বা আমার চ্যানেল অন্য কোনো চ্যানেল থেকে রিলিজ হলো, আমার শাকিব খানের গান আমি নিজে খুঁজে অন্য জায়গা থেকে দেখবো, তাই না? তো সেখানে মানে এখন যে জিনিসগুলো হচ্ছে এগুলো আসলে শাকিব খানের সিনেমার কন্টেন্টের আসলে কমতি হয় না, আর আমাদেরও অনেক কিছু আছে। আর সিনেমার শেষে, সিনেমা রিলিজের পরে যেটা হবে, দর্শকদের যে রিভিউজ থাকবে সেই রিভিউজ তো দেখি বাকি দর্শকরাও যাবে। হ্যাঁ একদম। তো আমি সেটার জন্যই বলবো প্রমোশনে আমাদের থাকবে, তখন তো আমাদের আরো ইজি হয়ে যাবে। কিন্তু সিনেমাটা যখন চলে এসছে, সিনেমা হলে ছোট 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 কিছু না কিছু যাবে, তো সবাই সবাই যেন একটু ইন্টারেস্টেড থাকে যে হ্যাঁ আমরাও যেতে চাই, একদম। ওই প্রমোশন গুলো থাকবে। গান নিয়ে কথা বলছিলাম, রিসেন্টলি একটা কথা উঠেছে, আসিফ আকবরজির একটি গান থাকবে, এবং এরকমও শুনলাম যে একটা গান রেকর্ড হয়েছিল, সেটা পছন্দ হয়নি, সেই গায়কের জায়গায় আসিফ আকবরজি গাইছেন, এবং আরো একটি কন্টেন্ট এরকম তৈরি হয়েছে, সেই গানটার জন্য আলাদা করে শুট হবে, তাও আবার বাংলাদেশের বাইরে। অনেক কিছু একটা জল্পনা কল্পনা হয়ে গেছে দর্শকদের মধ্যে। আসিফ আকবরের কি গান আদৌ আছে? যদি থাকে তাহলে কোন গান? সেটা কি বাইরে শুট হবে? কেন হবে? তাহলে কি সিনেমার গানের শুটিং বাকি? লটস অফ কোয়েশ্চেন্স। তো দিদির কাছে জানতে চাইবো আজকে, বিষয়টা একটু ক্লিয়ার করে দাও। আমাদের আসলে আর সিনেমার প্রত্যেকটা গানের শুটিং তো দেশের বাইরে, প্রতিটা গানের শুটিং তো দেশের বাইরে। তো আমি যদি এখন বলি দেশের বাইরে, তো আমাকে স্পেসিফিক্যালি বলতে হবে দেশে কোন দেশে করছি। সো আই ডোন্ট ওয়ান্ট টু সে দ্যাট। এটা তো সিনেমাতে যখন আসবে, সিনেমা হলে গিয়ে এটা না হয় সবাই দেখবেন, তো অবশ্যই এটা দেশের বাইরেই, আর দেখলে বুঝতে পারবে দেশের বাইরে কিনা, কোথায় কোথায় করেছে এটা সবাই জানবে। আর আসিফ আকবরের যে ব্যাপারটা, এটা আমরা আসলে অনেকগুলো রোমান্টিক গান আমাদের কাছে এসেছিল, বাট হয় না যে যখন আমি এটা কিছু পাই, যে বললাম প্রথম বাচ্চা, আমি বেস্টটাই জানতে চাই, যেটা আমার আমার মনে ধরবে, অমন একটা গান। প্রীতমের গানটা আমার মনে ধরেছে প্রথম থেকেই। তো ওই রোমান্টিক গানটা আমি যেভাবে ভিজুয়ালাইজ করি, যেভাবে করে দেখতে চাই বা যেরকম করে, ওটা আমার ডিরেক্টরেরও কল ছিল না, এটা এটা সাকিব ভাই এবং আমাদের দুজনের একটা কল ছিল, যে আমরা একটা রোমান্টিক ট্র্যাক, স্পেশাল একটা রোমান্টিক ট্র্যাক রাখতে চাই, প্রেমে পড়ার একটা রোমান্টিক ট্র্যাক রাখতে। তো ওটার জন্য সবকিছু করা। তো গানটা নিয়ে এখন আমি একদম পাবলিকলি এটা নাই বলি, হ্যাঁ ঠিক আছে, যখন আমি অ্যানাউন্স করবো তখন তোমরা দেখে আছে। আসিফ আকবরজির একটা গান আছে, সেটা খুব স্পেশাল একটা গান। সেটা কি বিফোর রিলিজ পাবো না আফটার রিলিজ পাবো? না আফটার রিলিজ ইন দ্য সেন্স সিনেমায় কি দেখা যাবে গানটা? হ্যাঁ সিনেমায়। ও ব্যাস, তাহলে যদি সিনেমার আগে না আসে তাহলে পর্দায় দেখবেন, তারপরে অফিসিয়ালি রিলিজ করে যাবে। বিষয়টা ক্লিয়ার তো? ওরে বাপরে, প্রচুর প্রশ্ন পেয়েছিলাম। এর পরবর্তীতে দিদি যে কোয়েশ্চেনটা তোমার কাছে রাখতে চাই, আমি রিসেন্টলি একজন সিঙ্গেল স্ক্রিনের হল মালিকের ইন্টারভিউ নিয়েছিলাম। তো দাদা যেটা বললেন যে বাংলাদেশে এক্স্যাক্টলি যে সিচুয়েশনটা এখন চলছে, সিঙ্গেল স্ক্রিনের হল মালিকেরাও খুব টেন্সড, যে বাকি ঈদে যেরকম অডিয়েন্স সিঙ্গেল স্ক্রিনে সিনেমা দেখতে যান, এই সময়টায় অতটা যাবেন কিনা। সেক্ষেত্রে যদি দর্শকের সংখ্যা একটু কম হয়, ন্যাচারালি সাকিব ভাইয়ার সিনেমা এলে তো একটা হাই রেন্টালে তারা সিনেমা নিতে হয় তাদের। তো সেক্ষেত্রে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস এবং হল মালিকদের মধ্যে কোনো কম্প্রোমাইজ থাকবে কিনা, মানে একে অপরকে দেখে বুঝে সেই অ্যামাউন্টটা ডিসাইড করা, বা এগুলো নিয়ে কিছু ভেবেছো? আচ্ছা, দেশের কারেন্ট সিচুয়েশন হ্যাঁ অনেকেই অনেকভাবে বলছে, বাট আমরা একটা জিনিস, এই যে এই মান্থটা যে আছে, মান্থ অফ রামাদান, এই মান্থটাতে আমরা সবাই অনেকখানি কি বলবো ইবাদতে থাকি, তো তখন মানুষের মনশান্ত থাকে। আর একটা মাস রোজা রাখার পর যখন ঈদ ফেস্টিভ্যালটা আসে, সবাই কিন্তু ফেস্টিভটা নিয়ে বিজি থাকে, আর তখন কিন্তু এই ঈদ একটা দিন যেখানে মানুষ সবকিছু ভুলে গিয়ে সবাই সবার সাথে কোলাকুলি করে, রাইট? তো এই সময়টাতে
আমার মনে হয় না যে হল মালিকদের কোনো প্রেসার পড়বে এটা নিয়ে, বা দর্শক কম হবে এটা ভাবার কোনো কারণ নেই। কারণ আমি হল মালিকদের উদ্দেশ্যে বলবো এটা শাকিব খানের সিনেমা, আর এটা নিয়ে ওনাদের কোনো চিন্তার কোনো কারণে, তার এটা হচ্ছে এই যাবতে সবচেয়ে বড় সিনেমা আমার কাছে মনে হয়। আমি তো সিনেমাটা দেখেছি, আমি তো সিনেমাটা প্রতিদিন দেখছি। ওরে বাবারে, ধৈর্য আর রাখতে পারছি না। তো আমি জানি যে সিনেমাটা একটু ডিফারেন্টই হয়েছে, সো এটা সবাই দেখবে। আর তুমি যেটা বললে যে আমরা কম্প্রোমাইজ করবো, কারণ আসলে কি সিনেমাটা বাজেট অনেক বড়, তো স্বভাবতই সব হল মালিকটা চিন্তা করছে যে অনেক বেশি টাকা দিয়ে সিনেমাটা কেন হবে আমাদের। আসলে ব্যাপারটা এরকম যে অনেক বেশি টাকা অনেক কম টাকা সেটা কিছু না, আমার জন্য যেটা কমফোর্টেবল হবে, আমার বিজনেস সেন্স থেকে যেটা বেটার হবে, আর ওনাদের জন্য যেটা ওনাদের মানে প্রফিটেবল হবে। প্রফিট ছাড়া তো কেউ বিজনেস না না না, একমাত্র প্রডিউসাররাই মনে হয় দিন শেষে প্রফিটটা একটু চোখে কম দেখে। আমার যেটা মনে হলো সিনেমাটা বানিয়ে, মানে হিসাব করলে আর কি হ্যাঁ মানে পার্সেন্টেজটা প্রডিউসারেরই কম থাকে, সব থেকে অনেক কম থাকে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে হল মালিকদের আর আমার দুদিক থেকেই, প্রোডাকশন হাউস এবং এক্সিবিটার্স যারা আছেন, একটা উইন-উইন সিচুয়েশন হতে হয়। আদারওয়াইজ আমি অনেকগুলো টাকা নিয়ে নিব আর বেচারারা ফিল্মটা চালাতে পারবে না, বা ওনারা অনেক টাকা আমাকে মানে আমি কম করে দিয়ে দিচ্ছি সিচুয়েশনের কারণে, একটা মানে এটা একটা জাস্ট বলার এটার জন্য আমি কম করে দিচ্ছি বাকি। বাট আলটিমেটলি এরকম কোনো কিছু হবে না, কারণ ওনাকে আমার বিজনেসটা বুঝতে হবে। আমিও আমার লস করে কিছু করব না, আর আমিও চাইবো না যে ওনাদেরও কোনো লস, এক্সিবিটরদের কোনো লস। কারণ আজকে যদি একটা এক্সিবিটার লস হয়, নেক্সট টাইম এক্সিবিটার মানে আসবে না আমার যত বড় সিনেমায়। তো সেই ক্ষেত্রে আমি মনে করব যে আমাদের দুজনকে একটা মিডল পয়েন্টে এসে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এ একটা সমঝোতা থাকবে দু তরফ থেকে। হ্যাঁ, সমঝোতা বলতে কি যে বললাম যে দুজনের যেন বিজনেসটা ভালো হয়, আমারও যেন কোনো খুব বেশি কম না হয়, উনি যেন বিজনেসটা করতে পারে, সেটাই আমার মানে মেইনই থাকে। বক্স অফিস যেন বিজনেস করতে পারে। রিয়েল এনার্জি প্রোডাকশন একটা বেঙ্গল প্রোডাকশন, মানে আমরা রিয়েল এনার্জি প্রোডাকশনকে বাংলাদেশি প্রোডাকশন ওইভাবে তো ভাবছি না, বাংলা সিনেমাকে একটা অন্য জগতে নিয়ে যেতে এসেছে রিয়েল এনার্জি প্রোডাকশন। এটা আমি বলবো যে এটা আসলে শুধু যদি আমি বলি যে এটা বাংলাদেশি প্রোডাকশন, বাংলাদেশ বা বাঙালি, শুধু বাংলাদেশে বাঙালি না, এটা একটা বাংলা সিনেমা। বাংলা সিনেমা বলতে আমি যেটা বুঝি যে যত বাঙালি আছে দেশে, যারা যত বাংলা ভাষাভাষী আছে তাদের জন্য। তো সেটা এখন এপার বাংলা হোক ওপার বাংলা হোক, অবশ্যই আমি আমার দেশের তো আমি তো চাইবো, আমি বাংলাদেশি, আমি তো চাইবো আমার সিনেমাটা আমার দেশের থেকেই হোক, আমি আমার দেশের সিনেমাটা করবো, আমার দেশে অন্যান্য সিনেমাগুলো করব। আমি হলিউডে যে কথাটা বলেছিলাম এর আগে, ওটাও বাংলাদেশি সিনেমাই হবে, জাস্ট আমার কাজ থাকবে হলিউডের, আমি ওখানকার লোক নিয়ে কাজ করবো, ওদের সাথে মিলে কাজ করবো, যাতে সিনেমার যে কোয়ালিটিটা অনেকটা বেটার পায়। একদম আমার বাংলা সিনেমার কোয়ালিটি কেন আমাদের এখন এত নিচে পড়ে আছে, আমার কথা হচ্ছে এখানে যে আমাদের তো এমন না যে আমাদের আর্টিস্ট নেই, আমাদের ট্যালেন্ট সবকিছু আছে, তো সবকিছুর পরে আমরা কেন মানে এখনো পিছিয়ে, স্ক্রিন প্লেতে আমরা কেন পিছিয়ে? তো স্ক্রিন প্লেটাই তো টাকার জন্য মনে হয় না, আসলে এটা প্ল্যানিং এর জন্য একদম। তো আর আমরা নিজেদেরকে একটু মানে কেন এভাবে করে বললাম, আমরা বাঙালি, বাংলা সিনেমা ছোট সিনেমা, ছোট সিনেমা, ছোট করে সিনেমা হয়। আর বাংলা বলতে আমি সব বাংলাদেশি কি সব বাঙালিকেই বুঝি। তো রিয়েল এনার্জি প্রোডাকশন ইজ নট অনলি ফর মানে বাংলাদেশে বসে আমি শুধু মানে বাংলাদেশি নামে শুধু বাংলাদেশি সিনেমা, সেটা না, বাংলা সিনেমা হবে, সবার সাথে হবে। তাহলে কি রিয়েল এনার্জি প্রোডাকশনকে আমরা পশ্চিম বাংলার সিনেমা প্রডিউস করতে দেখতে পাবো? হয়তো খুব শীঘ্রই হয়তো বা পড়বো আমরা, বাট আমরা চাচ্ছি যে মানে পুরো সিনেমা ইন্ডাস্ট্রিটাকে, বাংলা ইন্ডাস্ট্রিটাকে একটু ইন্টারন্যাশনাল লেভেলে নিয়ে যাওয়ার জন্য। এটা আমাদের মানে ভিশন বাংলা সিনেমাকে নিয়ে। তো প্রথম থেকেই তো আমি চিন্তা করবো যে আমার এখন আমাদের কারেন্ট যারা আছে তাদের নিয়ে কাজ করে আমরা কতটুকু ভালো করতে পারি, কতটুকু এগিয়ে নিয়ে যাওয়া যায় বাংলাদেশে। কারণ আমাদের বাংলাদেশে অনেক কিছু আছে, অনেক লোকেশন থেকে শুরু করে অনেক কিছু পসিবল। তো আগে যেটা ছিল না, এখন অনেক ফ্যাসিলিটিসও আছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে মানে সব জায়গা থেকে মিলিয়ে আমরা বাংলা সিনেমার তৈরি করবো। আমাদের পশ্চিম বাংলার কথা বললেই আমরা এই কালের মহানায়ক যাকে বলি প্রসেনজিৎ চ্যাটার্জি, বুম্বাদা,
তো আমাদের সকলের ভীষণ রেসপেক্টেড উনি গোটা ইন্ডাস্ট্রির। আর আমাদের পশ্চিমবাংলায় এ যাবৎকালে কমার্শিয়াল ফিল্মের দিক থেকে সবচাইতে সাকসেসফুল দ্য বক্স অফিস কিং দেব, তুমি খাদান দেখেছো কিনা জানি না, বিশাল ব্যবসা করলো। তো রিয়েল এনার্জি প্রোডাকশন কখনো এরকম আমরা দেখতে পাবো বুম্বাদার সঙ্গে মেগাস্টার শাকিব খান, যেহেতু বলছো যে বাংলাকে তুমি এক করবে বা তুমি বাংলা নিয়ে ভাবছো, মেগাস্টার শাকিব খান বুম্বাদা বা মেগাস্টার শাকিব খান দেবদা, এই কোলাবোরেশন কখনো সম্ভব? তোমার কি মনে হয়? পৃথিবীতে অসম্ভব বলে কিছুই নেই। আর আমি যদি এমন কোনো গল্প থাকে যেখানে এটা পসিবল, বা আমি আমার এই ক্যারেক্টারে এরকম দুজন থাকতে হবে আর ওনারা যদি আমার সাথে এভাবে কাজ করতে চায়, ওয়াই নট। মানে বাংলা সিনেমা করতে হবে, দিন শেষে আমরা বাংলা সিনেমাটাকে দেখতে চাই। বুম্বাদা হোক, দেবদা হোক, শাকিব ভাই হোক, যেই হোক, মানে সবাইকে নিয়েই করব একদম। এখন আমাদের তো ইন্ডাস্ট্রিতে একে অপরের সাথে কাজ করেই বড় হবে, তো এটাই আমার ভিশন। লাস্ট কোয়েশ্চেন, শাকিব ভাইয়া এটা স্বপ্ন দেখছেন যে বরবাদ 100 crore ক্লাবে ঢুকবে, আমরাও সবাই এটা আশা করছি। বরবাদ 100 crore ক্লাবে ঢুকে গেলে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসের তরফ থেকে উইথ মেগাস্টার শাকিব খান এই বছরে কি দর্শক আর কোন সিনেমা পাবে? ইনশাআল্লাহ পাচ্ছে, এর চাইতে বড় পাচ্ছে ইনশাআল্লাহ। আমি তো পুরো গেছি, আবার রেডি হয়ে যান, তার জন্য বরবাদকে 100 crore ক্লাবে ঢুকতে হবে। আমরা আমাদের ইন্টারভিউটা এখানেই শেষ করলাম। দিদি, শেষ করার আগে বলবো হ্যাপি হোলি এবং অগ্রিম ঈদ মুবারক। খুব ভালো থাকো, অনেক ভালো হোক বরবাদ, এবং 100 crore ক্লাবেই ঢুকুক, তার থেকেও বেশি যদি ওঠে তাই উঠুক। দর্শকদের এটাই বলবো যে আপনারা নেক্সট কন্টেন্ট গুলোর জন্য ওয়েট করুন, গোটা সিনেমাটার জন্য ওয়েট করুন। এটা অনেক বড় একটা স্বপ্ন, একটা অনেক বড় পরিকল্পনা। একটা জিনিস মাথায় রাখবেন, মেগাস্টার শাকিব খানের ক্যারিয়ারের এক্সপিরিয়েন্স 26 ইয়ার্স। তিনি একটি নতুন প্রোডাকশন হাউসকে বিশ্বাস করেছেন, একজন এমন ডিরেক্টরের ওপর আস্থা রেখেছেন যিনি এর আগে দীর্ঘদিন নাট্য জগতে কাজ করেছেন। তাহলে সেই ব্যাপারটা তো উনি পেয়েছেন বলেই ইয়েস করেছেন। তাই সবার প্রথমে এটা মাথায় রাখুন, আমাদের মেগাস্টার শাকিব খান কিন্তু ট্রাস্ট রেখেছেন এই মানুষগুলোর ওপরে। তাই বরবাদ আসলেই ভালো কিছু আসছে। শেষ করলাম ইন্টারভিউটা, ভালো থাকবেন সকলে, নমস্কার।